সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ঢাকা 11 সহ 4টি আসনে বিএনপি প্রার্থীদের নির্বাচনে অংশ নিতে বাধা নেই, রিট খারিজ। এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে একটি দল রাজনীতির ব্যবসা করছে, অভিযোগ জামায়াত আমিরের। নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রার্থীরা, ধর্মের নামে গোপন আতাতের অভিযোগ ইসলামী আন্দোলনের। টানা 4 দিনের কর্মবিরতিতে প্রায় অচল চট্টগ্রাম বন্দর, দাবি না মানলে বড় কর্মসূচির হুঁশিয়ারি। ঢাকা 11 আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের করা রিট সরাসরি খারিজ করেছে হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেয়। ফলে নির্বাচনের লড়াইয়ে থাকছেন কাইয়ুম। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে সোমবার বিএনপির এই প্রার্থীর বিরুদ্ধে রিটটি দায়ের করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেয়। তবে চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের চূড়ান্ত ফল প্রকাশ স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম 2 আসনে বিএনপির সরোয়ার আলমগীর এবং শেরপুর 2 আসনে বিএনপির ফাহিম চৌধুরী নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছে আদালত। যারা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়ন বৈধ হয়েছেন, নির্বাচন কমিশনে তাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থীরা নির্বাচন কমিশন তাদের মনোনয়ন বাতিল চেয়েছেন। তৎসত্ত্বেও নির্বাচন কমিশন উভয় পক্ষের কথা শুনে, বক্তব্য শুনে তাদের আপিল নামঞ্জুর করেছেন। অর্থাৎ এ সকল বিএনপি প্রার্থীর প্রার্থিতা তারা বৈধ বলে ঘোষণা করেছেন। জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ পরিবর্তন চায়, তাই এবারে নির্বাচন হবে জাতির ভাগ্য দাঁড় করানোর নির্বাচন। মঙ্গলবার ময়মনসিংহ ও কিশোরগঞ্জের নির্বাচনী জনসভায় এই কথা বলেন তিনি। তার এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে একটি দল রাজনীতির ব্যবসা করছে বলে অভিযোগ করেন শফিকুর রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহে পৌঁছান জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান। যোগ দেন সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায়। সকাল থেকে জামাতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হতে থাকেন। চলে মুহুর্মুহু স্লোগান। প্রধান অতিথি জামাতে ইসলামীর আমির বলেন, তার দল রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রতিটি বিভাগীয় শহরে বিশেষ দৃষ্টি দেওয়া হবে, সৃষ্টি করা হবে কর্মসংস্থান। বিবেক দিয়ে যেন কারো কোনো ক্ষতি না করি, সেইটাকেই পরোয়া করি। তোমাদের ওই সমস্ত জিনিসের জবাব দেওয়ার সময়ও আমার নাই। আমরা জনগণকে নিয়ে কি স্বপ্ন দেখি, বাস্তবেই বা কি করেছি, সামনেই বা কি করব, এইটা বলারই সময় পাই নাই। তোমাদের ওই সমস্ত নোংরা জিনিসে পড়ে থাকার কোনো সময় আমাদের নাই। আমরা যুবকদের হাতে অপমানজনক বেকার ভাতা দিব না ইনশাআল্লাহ। এর আগে সকালে কিশোরগঞ্জের কটিয়াদি সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামাতে ইসলামীর আমির। আমরা কথা দিচ্ছি, কৃষিকে ইনশাআল্লাহ আমরা শিল্পে পরিণত করব। বলবেন এত টাকা কোথায় পাবেন? ওই যে আমাদের দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পালিয়ে গেছে, ওদের পেটের ভিতরে হাত ঢুকে সেই টাকা বের করে আনবো ইনশাআল্লাহ। 56,000 বর্গ মাইলের উন্নয়ন সাধন করা হবে ইনশাআল্লাহ। কিশোরগঞ্জে কৃষি শিল্প স্থাপন ও উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন শফিকুর রহমান। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। সারা দেশে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের স্বতন্ত্র প্রার্থীরা। ভোটারদের কাছে ছুটছেন তারা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচন ঘনিয়ে আসায় বেড়েছে প্রার্থীদের তৎপরতাও। সকালে রাজশাহী 2 আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মহানগরীর 13 নম্বর ওয়ার্ডের কাদেরগঞ্জ ও মহিলা কলেজ এলাকায় গণসংযোগ করেন। দুপুরে পবামোহনপুরের ধুরুইল ইউনিয়নে গণসংযোগ করেন রাজশাহী 3 আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে নির্বাচনী গণসংযোগে অংশ নেন ঠাকুরগাঁও ১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, জনগণ নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশ আবারও বিপদের মুখে পড়বে। বিকেলে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন পরিষদ মাঠে নির্বাচনী সমাবেশ করেন ভোলা ১ আসনের বিএনপির নেতৃত্বাধীন জোট প্রার্থী বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আপনি আপনার অবস্থান থেকে কর্মী সমর্থকদের ১২ তারিখ ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে বাঞ্ছারামপুরের পাহাড়িয়াকান্দি ইউনিয়নে প্রচারণা চালান ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের বিএনপি জোটের প্রার্থী জোনায়েদ সাকি। দুপুরে পঞ্চগড় পৌরসভার একটি কনভেনশন হলে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন পঞ্চগড় ১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। মঙ্গলবার সকালে বাগেরহাট সদরের গোটাপাড়া, রাখালগাছি সহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন বাগেরহাট ২ আসনের জামায়াত ইসলামীর প্রার্থী মঞ্জুরুল হক রাহাত। এছাড়া চিতলমারি বাজার সহ বিভিন্ন এলাকায় প্রচারে নামেন বাগেরহাট ১ আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদ রানা। দুপুরে দিনাজপুর শহরের জেলখানা এলাকায় প্রচারণা চালিয়েছেন দিনাজপুর ৩ আসনের বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ। জামায়াতের একটা গ্রুপ বিএনপি সম্পর্কে লাগামহীন নোংরা কথাবার্তা বলছে বলে মন্তব্য করেছেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির অভিযোগ করেছেন, ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি মহল গোপনে ভারত ও আমেরিকার সাথে মিটিং করছে। এদিকে আগামী ৬ ফেব্রুয়ারি নির্বাচনী ইশতেহার ঘোষণার সম্ভাব্য তারিখ জানিয়েছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকায় জমে উঠেছে প্রচারণা। ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস গুলিস্তানের পাতাল মার্কেট ও স্টেডিয়াম মার্কেটে নির্বাচনী প্রচারণা চালান। পরে তিনি বাইতুল মোকাররমে জোহরের নামাজ শেষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থানের কথা জানান তিনি। বলেন, একটি দলের নেতারা লাগামহীন কথাবার্তা বলছে। একজন মানুষের বিরুদ্ধে উচ্চারণা করে দেওয়া যায় না, বরং নিজে কি করবেন, কি করেছেন, কি করতে পারবেন সেটা বলেন। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ১২ আসনের নির্বাচনী জনসভায় অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম। একদল স্বার্থান্বেষী মহল সাইনবোর্ড লাগিয়েছে ইসলাম, কিন্তু ভিতরে হলো সব ইসলাম। আমরা যখন দেখলাম গোপনে আমেরিকার সঙ্গে বৈঠক করে, যখন দেখলাম গোপনে ভারতের সঙ্গে বৈঠক করে, তখন আমাদের বুঝ হয়ে গেছে যে আমাদের এই আমেরিকা এবং ভারতের ইনসাফ আমরা বাংলাদেশে চাই না। এদিকে নির্বাচনে বিএনসিসি ক্যাডার মোতায়েন হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। জানান, আগামী শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা হতে পারে। নির্বাচনী কাজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অর্থাৎ বিএনসিসির ক্যাডারদের মোতায়েন করার একটি সিদ্ধান্ত আমরা দেখেছি, যাতে আমরা উদ্বিগ্ন। কেননা কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া বিএনসিসি ক্যাডেটদের অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের সাথে জড়িত থাকেন। নির্বাচন পর্যবেক্ষকদের সম্পূর্ণ তালিকা প্রকাশ এবং দলীয় সংশ্লিষ্টতা আছে তাদের বাদ দেওয়ার দাবিও জানান তিনি। সৃষ্টি করতে পারে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ। শ্রমিক কর্মচারীদের টানা ৪ দিনের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। বন্ধ রয়েছে পণ্য ওঠানো নামানো সহ সব ধরনের কার্যক্রম। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এনসিটিডিপি ওয়ার্ল্ডকে ইজারার সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এভাবে স্থবির হয়ে পড়ে আছে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরে শুরু হয় টানা ২৪ ঘন্টার কর্মবিরতি। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকা কর্মবিরতির কারণে কার্যত বন্ধ রয়েছে সকল কার্যক্রম। বিকেলে সংবাদ সম্মেলন করে এনসিটিডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
কর্মবিরতির কারণে কোনো ধরনের যানবাহন ভেতরে প্রবেশ করেনি। বন্দরে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি চলার কথা রয়েছে বুধবার সকাল ৮টা পর্যন্ত। 4টা দাবি। একটা হচ্ছে যে আমাদের এনসিপিকে ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে যাদের বদলি করেছে তাদের অবিলম্বে বদলি আধার প্রত্যাহার করে তাদের কার্ড ফেরত দিতে হবে। 3 নম্বর হচ্ছে চেয়ারম্যানকে স্ট্যান্ড রিলিজ অপসারণ করতে হবে। আর আমাদের দাবি দেওয়া নিয়ে যদি তালবানা হয় তাহলে এক দফা দাবিতে যাব, সেই দাবি হচ্ছে সাখাওয়াতের পদত্যাগ করে ছাড়বো ইনশাআল্লাহ। বন্দর আমরা বিদেশিদের দেব না, বন্দর শ্রমিকরা চালাবে, বন্দর কর্তৃপক্ষ চালাবে। তবে সেই কর্তৃপক্ষে এই চোর ডাকাইতে এগুলো বসানো যাবে না। বিদেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র বলে মনে করছেন সিপিবির সাবেক এই সভাপতি। এটা হলো একটা আন্তর্জাতিক চক্রান্ত, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে একটা চক্রান্ত। দেশকে স্বয়ং নির্ভর যে দেশটা করা দরকার, বন্দর, জুট, টেক্সটাইল, স্টিল মিল এগুলো নিজেদের হাতে থাকা দরকার, পরিবহন নিজেদের হাতে থাকা দরকার। সেখান থেকে সরকার এগুলো আন্তর্জাতিক ফিনান্স ক্যাপিটাল এদেরকে দিয়ে দিচ্ছে। এদিকে টানা 4 দিনের কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধানের আশা ব্যবসায়ীরা। গত 4 দিন ধরে যেভাবে করে চট্টগ্রাম বন্দর বন্ধ হয়ে আছে, এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা ব্যবসা বাণিজ্য চালিয়ে নিতে অনেক কষ্ট হবে। কারণ আমরা গত 4 দিনে যে গুডসগুলো ডেলিভারি নিতে পারছি না, সেটার জন্য আমাদের ফ্লোরও খালি হয়ে যাচ্ছে। এবং আমরা ভবিষ্যতে যে জটটা লাগবে প্রতি ডেলি বেসিসে, যে কার্গো ডেলিভারির ক্ষেত্রে যে জটটা সৃষ্টি হবে, সেই জটও আপনার ক্লিয়ার হতে অনেকদিন সময় লাগবে। সেক্ষেত্রে আমরা এক্সপোর্টও বন্ধ হয়ে যাচ্ছে। বন্দর ও আশপাশের এলাকায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। ফেব্রুয়ারি মার্চের কয়েকটি দিবস ঘিরে ব্যস্ত সময় পার করছেন ফুলের রাজধানী হিসেবে পরিচিত যশোরের গদখালির চাষিরা। এবার কৃষি বিভাগের ফুল বিক্রির লক্ষ্য শত কোটি টাকার ওপরে। এজন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছেন কৃষকরা। তবে নির্বাচন ও রোজার মাস ঘিরে লক্ষ্যমাত্রা পূরণে শঙ্কা রয়েছে তাদের। ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবস, বসন্ত উৎসব, মার্চে স্বাধীনতা দিবস এবং এপ্রিলে বাংলা নববর্ষ, সব মিলিয়ে আগামী কয়েক মাস উৎসবের ছড়াছড়ি। এসব দিবস ঘিরে ফুলের মাঠ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি, পনিসরা এবং আশেপাশের গ্রামের ফুল চাষিরা। বর্তমান মার্কেট আমাদের ভালো আছে। 12 ফেব্রুয়ারি একটা নির্বাচন, এটাও নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। সব মিলিয়ে মোটামুটি ফুল চাষিরা পিছনে যে 2 মাস ভালো গেছে, কিন্তু আগামীতে 14 ফেব্রুয়ারি প্লাস 21 ফেব্রুয়ারি কেমন যাবে এটা উপরে আল্লাহর ইচ্ছা। তবে রোজার মধ্যে বেশ কয়েকটি উৎসব পড়ে যাওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবার কম লাভের শঙ্কা ব্যবসায়ীদের। সামনে ভোট, রোজা, এ নিয়ে হয়তো চাষির পরে একটু প্রভাব পড়তে পারে। তারপরও দেশে যদি কোনো ঝামেলা না হয় তাহলে চাষি হাতে ফুলের বাজারটা একটু ভালো পাতে পারে। চিন্তিত ফুল চাষিদের সংগঠন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটিও। প্রতি বছরে নেয় চলতি বছরে এই ফুলের রাজ্যে ফুল বিক্রি একটা লক্ষ্যমাত্রা নিয়ে কৃষকরা মাঠে নেমেছে। এই নির্বাচনকে ঘিরে যদি দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে হয়তো আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবো। এদিকে ফুলের এই ভরা মৌসুমে দর্শনার্থীদের সংখ্যা বেড়ে যায় এই অঞ্চলের ফুল ক্ষেতগুলোতে। অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গদখালির ফুল মাঠে ভিড় করেন তারা। দেখে অনেক ভালো লাগতেছে যে এই জায়গাটা আসলেই দেখার মতো মনোমুগ্ধকর সব দৃশ্য। আমরা নড়াইল থেকে আসছি, আমার পুরো ফ্যামিলি নিয়ে আসছি, আর এখানে এসে অনেক রকম ফুল দেখলাম। গদখালি ফুলের বাগান দেখতে এসেছি, স্কুল ছুটি হয়েছে তাই এখানে অনেক ফুল আছে আর আমার দেখতে খুব সুন্দর লাগছে। কৃষি বিভাগের তথ্য মতে এবার উপজেলায় 628 হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 140 কোটি টাকা। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারকে 24 ঘন্টার সময় দিয়েছে ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীরা। এই ঘোষণা দিয়ে মঙ্গলবার বেলা 3টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করে তারা। উপসহকারী প্রকৌশল পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য 33% কোটা বাতিল সহ বিভিন্ন দাবিতে রাজধানীর 7 রাস্তা সহ তেজগাঁও এলাকার সব সড়ক বন্ধ করে বিক্ষোভ করে ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীরা। এর ফলে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা জানান, উপসহকারী প্রকৌশলী ও সমমানের 10ম গ্রেডের পদে
বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য 33% কোটা প্রদান, ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে বৈষম্য, বিতর্কিত কমিটি বাতিল না করা হলে এবং তাদের দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমাদের জন্য যে 10ম গ্রেড আছে সেখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের 33% কোটা দেওয়ার জন্য একটা অবৈধ সুপারিশ প্রণয়ন করতে চাচ্ছে, যেটা 1978 সালের জিও এবং 1994 সালের প্রজ্ঞাপনে সুস্পষ্টভাবে সমাধান করা আছে। তারপরে বর্তমানের যে উপদেষ্টা পরিষদ তারা সেই প্রজ্ঞাপন এবং জিওকে তারা প্রত্যাখ্যান করে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যেটা আমাদের কারিগরি সেক্টরের জন্য একটা হুমকি স্বরূপ। তারা আমাদের এই রাজপথে নামতে বাধ্য করেছে এবং তারা চাচ্ছে যেন আমরা বা তারা কোনোভাবে এই যে নির্বাচন, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন যেন কোনো বিঘ্ন ঘটে, হয়তো পিছায়, না হয় আমাদের দ্বারা বা তাদের দ্বারা কোনোভাবে এরকম কোনো কার্যক্রম সংগঠিত হোক যাতে এই নির্বাচন যাতে বানচাল হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সংস্থাটির নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশনস ফোর্স বা SIF। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 2004 সালের 26 মার্চ স্বাধীনতা দিবসের প্যারেড অংশগ্রহণের মাধ্যমে সংস্থাটি জনসাধারণের সামনে আত্মপ্রকাশ করে। প্রথম অপারেশনাল দায়িত্ব পায় একই বছরের 14 এপ্রিল রমনার বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে নিরাপত্তার। এরপর আবার র্যাব মূলত তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত ছিল। 2004 সালের 21 জুন থেকে পূর্ণাঙ্গভাবে র্যাবের অপারেশনাল কার্যক্রম শুরু হয়। আপনারা জানেন যে র্যাবের পুনর্গঠনের বিষয়ে প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ে বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ এর সভাপতিত্বে একটা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির র্যাবের যে নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF এটা সুপারিশ করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা এটা দিয়েছে। দেশ গঠনে কেবল সুস্থ সবল মানুষ নয়, প্রতিবন্ধী ব্যক্তিদেরও সমান সুযোগ থাকা প্রয়োজন। মঙ্গলবার ঢাকার গুলশান সোসাইটি লেক পার্কে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে শীর্ষক অনুষ্ঠানে কথা জানান বিএনপি চেয়ারম্যানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এ সময় তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা যেন প্রতিকূলতা জয় করে সামনের সারিতে আসতে পারেন এবং বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারেন, সেজন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করতে হবে। আপনাদেরকে যদি নেওয়া হয় সবকিছু মানে দেশ গড়ে তোলার প্ল্যানে, আপনারাই তো বুঝবেন আপনাদের মতো মানুষদের, প্রতিবন্ধীদের, আপনার ভাই বোন প্রতিবন্ধীদের কিভাবে ইউনিভার্সাল ডিজাইনটা করতে। আপনি যে বললেন শুধু প্রতিবন্ধীদের জন্য সহজ সুবিধা করে না, সবার জন্য, হুইল চেয়ার অ্যাক্সেসের জন্য, প্র্যামের জন্য, সাধারণ প্র্যামের জন্য, যদি কোনো আরো বয়স্ক কেউ থাকে, অনেক কিছু দিক দিয়ে। তো আপনি যে বললেন যে দেশের গর্ব আপনারা হবেন, আর আপনারা তো দেশের গর্বই। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদতের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। মঙ্গলবার বাদ মাগরিব রাজধানীর বিভিন্ন মসজিদে ধর্মীয় আলোচনা ও নামাজ, জিকির ও কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় শবে বরাতের কর্মসূচি। ক্ষমা, মাগফিরাত আর কল্যাণ কামনায় দেশের বিভিন্ন মসজিদে চলছে শবে বরাতের বিশেষ ইবাদত। মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই মসজিদগুলোতে বাড়তে থাকে মুসল্লিদের উপস্থিতি। নফল নামাজ ও কোরআন তিলাওয়াতের সাথে জিকির ও দোয়া করেন তারা। অনেকে আল্লাহর কাছে নিজেদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন, কামনা করেন শান্তি ও কল্যাণের। সবার সাথে একসাথে নামাজ পড়লে, দোয়া করলে আল্লাহ মাফ করে দিবেন, এই আশাই, এই ভরসাই এখানে আমার আশা। আমরা হাদিসে শুনেছি যে এই রাতে আল্লাহ অনেককে ক্ষমা করবেন, আর আমরা মুসলিম উম্মাহ যারা আছে সবাই ক্ষমার প্রার্থী। আল্লাহ তাআলার কাছে চাচ্ছি আল্লাহ তাআলা যেন আমার এই জীবনের প্রত্যেকটা গুনাহ খাতাকে মাফ করে দেয়। শবে বরাত উপলক্ষে বাইতুল মোকাররম সহ বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বয়ানে শবে বরাতের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি ও নেকামলের ওপর গুরুত্ব আরোপ করা হয়। আজকে আমরা শপথ দেব, আমরা অন্তরকে পরিষ্কার করব। যারা আল্লাহর ডরে কাঁদে, আজকে আমরা কাঁদ, এই চোখের পানি জাহান্নামের আগুন নিভে দেবে। এই মহিমান্বিত রাতে আল্লাহর কাছে ক্ষমা ও মাগফিরাত কামনায় ইবাদতে মশগুল ধর্মপ্রাণ মুসলমানরা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। অবরুদ্ধ গাজা ভূখণ্ডের প্রশাসনিক দায়িত্ব হস্তান্তরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে উপত্যকাটির শাসক গোষ্ঠী হামাস।
সংগঠনটির মুখপাত্র হাজিম কাশেম জানিয়েছেন, গাজার সরকারি ও প্রশাসনিক সব সংস্থার মাধ্যমে দায়িত্ব হস্তান্তরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হয়েছে। ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক দল, গোষ্ঠী ও প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি কমিটি এ দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া তদারকি করবে। হামাসের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী গাজার দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব বর্তমানের হামাসের কাছ থেকে 15 সদস্যের একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দেওয়া হবে। এই কমিটির নাম ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ গাজা। সাম্প্রতিক উত্তেজনা ও সম্ভাব্য সংঘাতের আশঙ্কার মধ্যে আলোচনার টেবিলে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান। 6 ফেব্রুয়ারি তুরস্কের ইস্তানবুলে আলোচনায় বসবেন দুই দেশের সরকারি কর্মকর্তারা। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, আর ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। এ বৈঠকে সৌদি আরব, মিশর ও তুরস্ক সহ মধ্যস্থতাকারী দেশগুলোর কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। আলোচনার মূল বিষয় হবে ইরানের পরমাণু কর্মসূচি। ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ভারতীয় পণ্যের উপর আরোপিত শুল্ক শতকরা 50% থেকে কমিয়ে 18% করা হবে। সোমবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের সব ধরনের শুল্ক ও অশুল্ক বাধা শূন্যে নামাতে সম্মত হয়েছে ভারত। একই সঙ্গে তারা রাশিয়া থেকে তেল কেনাও বন্ধ করবে। তিনি আরও জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও কয়লা সহ বিভিন্ন খাতে বড় অঙ্কের পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছেন। সোমবার সকালে মোদির সঙ্গে ফোন আলাপে বাণিজ্য ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা হয়েছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প। যৌন অপরাধে অভিযুক্ত জেফ্রি এপস্টেইনের বিষয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের তদন্ত কমিটির সামনে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। হাউস ওভারসাইট কমিটির সমন অমান্য করায় তাদের বিরুদ্ধে কংগ্রেস অবমাননার প্রস্তাব পাশের ঠিক কয়েকদিন আগেই এই সিদ্ধান্ত জানালেন তারা। সোমবার রাতে বিল ক্লিন্টনের ডেপুটি চিফ অফ স্টাফ সামাজিক মাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেছেন, তবে তিনি এই তদন্ত প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে উল্লেখ করেছেন। বিল ক্লিন্টন অতীতে এপস্টেইনের সাথে পরিচয়ের কথা স্বীকার করলেও তার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানার কথা অস্বীকার করেছেন। খেলার খবর, আইসিসি নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে দুর্দান্ত পারফরমেন্স শেষে নেপাল থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের মেয়েরা। হজরত শাহজালাল বিমানবন্দরে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 7টি ম্যাচের সবকটিতে জয় নিয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছেন তারা। 12 জুন থেকে 5 জুলাই পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি নারী টি-20 বিশ্বকাপ। বিমানবন্দরে গণমাধ্যমকে অধিনায়ক জ্যোতি বলেন, বিশ্বকাপের মতো আসরে সবাই ভালো খেলার জন্য মুখিয়ে থাকে। যাওয়ার আগে মাইন্ডসেটটা এমন ছিল যে না, আমরা শুধুমাত্র ওখানে কোয়ালিফাই না, আমরা যেন সেই টুর্নামেন্টে আসলে আনবিটেন থাকতে পারি। কারণ এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে একটা বেস্ট প্রিপারেশন হবে। ওয়ার্ল্ড কাপ খেলা একটা প্লেয়ারের জন্য অনেক বড় একটা বিষয়। যখন সেটা আসলে করতে না পারে সেটা অনেক রিজন আছে, আসলে এটা নিয়ে কথা না বললে না এই সময়টাতে। বাট অবশ্যই খারাপ লাগার বিষয়, অ্যাজ এ প্লেয়ার আমার খারাপ লেগেছে, আমি বলবো পুরো দলের অনেকেরই খারাপ লেগেছে ডেফিনেটলি। বাট স্টিল যেটা আসলে এখন রিয়েলিস্টিক ওয়েতে যেটা হচ্ছে সেটা আসলে আমাদের মেনে নেওয়া ছাড়া কোনো কিছু নেই। আমার কাছে মনে হয় এখন ফিউচার নিয়ে চিন্তা করাটাই উচিত। দেশের 8টি স্টেডিয়ামে জুনের মধ্যে সারা দেশে 137টি উইকেট বানানোর পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। তৃণমূল থেকে প্রতিভা তুলে আনা এবং নিয়মিত অনুশীলনের সুযোগ বাড়াতে বিভিন্ন জেলায় এই কার্যক্রম শুরুর কথা জানান বোর্ডের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালিদ মাসুদ পাইলট। মঙ্গলবার সকালে বিসিবিতে ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে সব তথ্য তুলে ধরেন তিনি। স্টেডিয়ামগুলো হলো খুলনা, বরিশাল, রাজশাহী, বগুড়া, ফতুল্লা, কক্সবাজার পূর্বাচল ও বিকেএসপি। প্রতিবন্ধী জাতীয় দল গঠনের জন্য বিসিবি আয়োজিত হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে যমুনা দল। প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় সুরমা দলকে 9 উইকেটে হারিয়েছে তারা। গুলশান ইউথ ক্লাব মাঠে আগে ব্যাট করে নির্ধারিত 10 ওভারে 3 উইকেটে 87 রান করে সুরমা দল। সর্বোচ্চ 63 রান করেন জুলহাস। জবাবে 9 ওভারে 1 উইকেট হারিয়ে জয় তুলে নেয় যমুনা দল। দলের হয়ে 55 রানের অপরাজিত ইনিংস খেলেন রায়হান। ম্যাচ শেষে দুই দলের হাতে ট্রফি তুলে দেন বিসিবির পরিচালক আসিফ আকবর। বিসিবির ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের মেম্বার সেক্রেটারি সানোয়ার হোসেন এবং ন্যাশনাল প্যারালিম্পিক কমিটির মহাসচিব মারুফ আহমেদ মৃদুল এ সময় উপস্থিত ছিলেন।
এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ঢাকা 11 সহ 4টি আসনে বিএনপি প্রার্থীদের নির্বাচনে অংশ নিতে বাধা নেই, রিট খারিজ। এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে একটি দল রাজনীতির ব্যবসা করছে, অভিযোগ জামায়াত আমিরের। নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রার্থীরা, ধর্মের নামে গোপন আতাতের অভিযোগ ইসলামী আন্দোলনের। টানা 4 দিনের কর্মবিরতিতে প্রায় অচল চট্টগ্রাম বন্দর, দাবি না মানলে বড় কর্মসূচির হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলারেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।